16 বছর পর আজ আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বাড়িটা আমার নিজের বাবার বাড়ি। আপনারা ভাবছেন তো নিজের বাবার বাড়িতে কেউ 16 বছর বাদে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেন? তাহলে আসেন ঘটনাটা একটু বলি, পুরোটা গল্পের মাঝে জেনে নিতে পারবেন। আমি আদিব আল ইহসান, আমরা 2 ভাই ও 1 বোন। আমি মেজো, ভাইয়া বড় আর ছোট বোন আরিশফা। বাবা এই শহরের নামকরা বিজনেসম্যান আফজাল আল ইমরান। মা একটা সরকারি কলেজের প্রিন্সিপাল। মায়ের পেশাটা শখের বশে পালন করা। ভাইয়া আশরাফ আল ইহসান আমার 3 বছরের বড়, আর বোনটি আমার 4 বছরের ছোট। ভাইয়া ছোট থেকেই আমাকে খুব একটা সহ্য করতে পারে না। যেহেতু বাবা মা দুজনেই ব্যস্ত মানুষ, তাই আমরা তাদের সংস্পর্শ খুব কমই পেতাম। বাসায় সার্ভেন্টরা আমাদের দেখাশোনা করত। এর মধ্যে আমাদের খেলাধুলা বেড়ে ওঠা হতে থাকে, আর ভাইয়া নানাভাবে আমায় অবহেলা করে, যেগুলো আমার ছোট্ট মনে অনেক খারাপ লাগতো। কিন্তু কিছু বলতাম না, সব চুপচাপ সহ্য করতাম। আমার এই চুপ করে সহ্য করাটা ভাইয়া আমার দুর্বলতা ভেবে নেয়, আর বাবা মায়ের কাছ থেকে আমায় নানাভাবে বকা খাওয়াতে শুরু করে। একদিন খেলার মাঝে ছোট বোন আরু ভাইয়ার কারণে ব্যথা পায়, কিন্তু ভাইয়া বাবা মা আসার পর দোষটা আমার ঘাড়ে চাপায়। যেহেতু আরুর আঘাতটা বেশি ছিল, তাই বাবা মা আমার উপর অনেক রেগে যায়। আমার কোনো কথাই না শুনে বাবা আমাকে অনেক মারে, আর মা উনি সামনে থেকে সবটা দৃশ্য দেখতে থাকে। মারা শেষ হলে উনারা আবার আরুকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর ভাইয়া সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। সেদিন আমার খুব রাগ হয়, রাগ করে বাসা থেকে বেরিয়ে যাই। আর আজকে আবার 16 বছর পর বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছি, তবে বাড়ির ছেলে হিসেবে নয়। 2 মাসের জন্য এই বাড়ির একটা ঘর ভাড়া নিয়েছি। যদিও ভাড়া দিতে চাইনি, অনেক রিকোয়েস্ট করে ভাড়া নিয়েছি, কারণ আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে, আর আমি থাকবো না তা কি করে হয়। তবে এইখানে ভাড়া নেওয়ার জন্য আরেকটা কারণও রয়েছে, সেটাই রহস্য। আমি কলিং বেল চাপতেই একজন ভদ্রমহিলা দরজা খুলে দিলেন। আমার বুঝতে বাকি রইল না ইনি আমার মা। খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরি, কিন্তু না, আমার ভিতরে অনেক অভিমান জমে আছে। এত সহজে তা ভুলে যাই কি করে? আমার কাজের জন্য চাইলে অন্য বাড়ি ভাড়া নিতে পারতাম, কিন্তু ছোট বোনটার জন্য বারবার মন বলছে এই বাড়িতেই থাকবো। মা বলল, কে তুমি বাবা, কাকে চাও? আমি বললাম, আমি রাজ। আসলে আন্টি, মিজান সাহেব আমার জন্য এই বাড়িতে 2 মাসের জন্য একটা ঘর চেয়েছেন। মা বলল, ও আচ্ছা, ভেতরে এসো। ভেতর থেকে একটা মেয়ে বলল, খালামণি এই ছেলেটাকে। মা বলল, কে এই ছেলেটা? ও আমাদের বাড়িতে 2 মাসের জন্য থাকবে। বুঝতে পারলাম উনি আমার খালাতো বোন, ইশিতা জামান ইশি। ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে কোথায় যেন চলে গেল। উনার পরিচয়টা একটু দিয়ে নেই, উনি আমার খালামণির মেয়ে ইশিতা জামান। আমি যখন এই বাড়িতে ছিলাম তখন খালামণিরা আমেরিকায় ছিলেন, কখন দেশে এসেছেন কে জানে। যাই হোক, বাদ দিন, আমরা সামনে এগোই। মা বলল, আরু এই আরু। আরু বলল, বলো আম্মু। আম্মু বলল, এই যে ওর নাম রাজ, 2 মাস আমাদের বাড়িতে থাকবে, ওকে ওর ঘরটা দেখিয়ে দিয়ে আয়। আরুও আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। বুঝলাম না আমি কি এলিয়েন নাকি। আরু বলল, চলুন ভাইয়া, 2 তলার বিশাল রুমে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। আরু বলল, এটাই আপনার রুম, থাকুন, আমি গেলাম। আমি বললাম আচ্ছা। রুমটা ঘুরে দেখতে লাগলাম। রুমটা আমার না। অনেক ইচ্ছা হচ্ছিল নিজের রুমটায় যাওয়ার, কিন্তু সেটা তো সম্ভব না। বসে বসে এসব ভাবছি, তখনই মা আসলেন আমার রুমে। মা বলল, বাবা আসবো? আমি বললাম, আসুন, জিজ্ঞেস করার কি আছে। মা বলল, তুমি তো এখানে একাই থাকবে তাই না? আমি বললাম, জি। মা বলল, ঠিক আছে বাবা, তাহলে তুমি আর ভাড়াটিয়া হয়ে থাকার দরকার নেই, আমাদের সাথে থাকবে, কেমন? আমি বললাম, না। মা বলল, কেন বাবা? আমি বললাম, না, আমি খেতে পারবো না, আপনার কাছে কয়েকটা কথা বলতে চাই। মা বলল, হ্যাঁ বলো। আমি বললাম, আমার এই রুমে যেন কেউ প্রবেশ না করে, এই বিষয়টা আপনি সবাইকে জানিয়ে দিবেন, আর আমি শুধু এই বাড়িতে থাকবই। আমার খাওয়া নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে আসবো। মা বলল, কিন্তু কেন বাবা? আমি বললাম, এত কিছু বলতে পারবো না, আপনি আমার কথাটা সবাইকে বলে দিবেন। মা বলল, আচ্ছা বাবা। উনি কথাটা মন খারাপ করে বললেন। আমারও ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল কথাটা বলতে, কিন্তু বাধ্য হয়েই বলছি। এত সহজে আমার পরিচয় দেওয়া যাবে না, আর মিশন শেষ হওয়ার আগে তো কোনোভাবেই কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না। যেহেতু এই বাড়ির খাবার খাবো না বলে দিয়েছি, তাই ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম, কারণ প্রচুর খিদে পেয়েছে। পাশেই একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি বাইক নেই। আমার বাইক কোথায় গেল? আজব তো। হঠাৎ মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠলো, বাইক খুঁজতেছেন? তাকিয়ে দেখি এ তো ইসি। সে এখানে কি করছে? আর আমি বাইক খুঁজতেছি, সে বা জানলো কিভাবে? মনে হয় অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়েছিল, কিন্তু আমি আসার সময় তো ও ছিল না। আমার ভাবনার মাঝে আবার ধমক দিয়ে বলল, হা করে কি ভাবছেন? আপনার বাইক পুলিশের ভ্যানে করে নিয়ে গেছে। আমি বললাম, কি? আমার বাইক কেন পুলিশ নেবে? ইসি বলল, আমায় কেন জিজ্ঞেস করছেন? সেটা থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করুন, যত সব। এই বলে পাশ কাটিয়ে চলে গেল। আমি ক্যাবলাকান্তের মতো এখানে দাঁড়িয়ে আছি, আর হা করে ওকে দেখছি। কি মায়াবী একটা মেয়ে, যেন আসমানের পরী, কিন্তু ব্যবহার শাকচুনির থেকেও বাজে। ভাবতে ভাবতে হঠাৎ গোড় কাটলো সামনে দিয়ে যাওয়া একটা গাড়ির হর্নের শব্দে। হঠাৎ মনে হলো আমার বাইকটার কথা, তাই একটা রিক্সা ডেকে বললাম, এই মামা যাবেন? মামা বলল, হ জামু। কই যাইবেন? আমি বললাম, থানায়। মামা বলল, ভাড়া কিন্তু 50 টাকা দিবেন। আমি বললাম, আচ্ছা চলেন। আমাদের যাদের সামর্থ্য আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই রিক্সা অটো ড্রাইভাররা 10-20 টাকা বেশি দাবি করলে তাদের সাথে বাজে ব্যবহার করবেন না, কারণ তারা আমার আপনার মতো 10 তলা বাড়ি বানাতে চায় না, তারা দুবেলা পেট পুরে খেতে চায়। থানার সামনে গাড়ি থামতেই নেমে ভাড়াটা মিটিয়ে থানার ভেতরে
ভেতরে ঢুকে গেলাম। কনস্টেবল বলল কাকে চাই? আমি বললাম ওসি সাহেব কোথায়? কনস্টেবল বলল স্যারকে কি দরকার, আমায় বলুন যা বলবেন। বুঝলাম কথা বাড়িয়ে লাভ নেই, এতে আমারই সমস্যা হতে পারে, তাই পকেটে কিছু গুজে দিয়ে বাইকটা নিয়ে চলে এলাম। পুলিশের ঝামেলা পেরিয়ে আসতে আসতে প্রায় সন্ধে হয়ে গেল, তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কাল থেকে কাজে লেগে পড়বো। হঠাৎ পুরুষ কণ্ঠে কেউ বলে উঠলো দাঁড়াও। চেয়ে দেখলাম একজন ভদ্রলোক সোফায় বসে আছেন, সাথে একটি ছেলে। বুঝতে বাকি নেই উনি আমার বাবা। বাবা বলল তুমি নিশ্চয়ই রাজ? আমি বললাম জি। বাবা বলল আমি আফজাল আল ইমরান, এই বাড়ির মালিক। তার মানে মিজান তোমার জন্য 2 মাস একটা ঘর চেয়েছে? আমি বললাম জি। বাবা বলল তুমি আমায় আঙ্কেল বলতে পারো, ভয় পাবার কিছু নেই, আমি তোমার বাবার মতোই। কথাটা শুনে কলিজাটা কেমন যেন করে উঠলো। হবে নাই বা কেন, নিজের বাবা বলছে উনি নাকি আমার বাবার মতো। যাই হোক, এসব ভেবে লাভ নেই, আমাকে আমার লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না, কিছুতেই আমি দুর্বল হব না। বাবা বলল এই হলো আমার ছেলে আশরাফ আল ইরফান। আমি বললাম আসসালামু আলাইকুম। ভাইয়া বলল ওয়ালাইকুম আসসালাম। তখনই একটা ফোন আসায় ভাইয়া বেরিয়ে চলে গেল। বাবা বলল তা রাজ, আমি শুনলাম তুমি নাকি তোমার আন্টিকে কিছু শর্তের কথা বলেছ? আমি বললাম না আঙ্কেল। বাবা বলল মানে? আমি বললাম আসলে আঙ্কেল ওইগুলো আমার শর্ত নয়, অনুরোধ। বাবা বলল কিন্তু কেন? আমি বললাম এখন আমি কিছু বলতে পারবো না, যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে বলে দিতে পারেন। বাবা বলল ওকে শান্ত হও, মিজান আমার কাছে রিকোয়েস্ট করেছে, তা তো আমি ফেলতে পারি না, তাই তুমি এইখানে নিজের বাড়ির মতো থাকতে পারো। আমি বললাম ধন্যবাদ, এই বলেই চলে এলাম, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আমার মিথ্যা বলতে ভালো লাগছে না মোটেও। নিজের ল্যাপটপটা অন করে কিছু মেইল দেখতে লাগলাম। এর মধ্যে কে যেন বাইরে থেকে দরজায় নক করছে, শুনে ঘাবড়ে গেলাম, কারণ কার্ডটা আর কিছু সরঞ্জাম এখনো রুমে এলোমেলো হয়ে আছে। তাড়াতাড়ি এইগুলো গুছিয়ে জিজ্ঞেস করলাম বাহিরে কে? আরু বলল ভাইয়া আমি। বুঝতে পারলাম আমার কলিজার বোন, কিন্তু এত কাছে থেকেও তাকে আদর করতে পারছি না, জড়িয়ে ধরে কান্না করতে ইচ্ছে হচ্ছে, তাও পারছি না। আরু বলল ভাইয়া। ওর ডাকে ঘোর কাটলো। আমি দরজা খুলে দেখি আরু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আরু বলল কি করেন রুমের ভেতরে, কখন থেকে ডাকছি? আমি বললাম তুমি নিশ্চয় জানো আগামী 2 মাস এই রুমটা আমার, আর এইখানে কারো প্রবেশ নিষেধ। আরু বলল জানি বলেই এসেছি, এই রুমে আমার কিছু জিনিসপত্র আছে, ওগুলো নেব। আমি বললাম ওকে নিয়ে যাও। আরু ওর নিজের জিনিসপত্রগুলো নিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ বোনটাকে দেখলাম মন ভরে। তারপর রাতে খাবারের জন্য রেস্টুরেন্টে চলে গেলাম, যদিও মিস্টার এন্ড মিসেস আল রিকোয়েস্ট করেছেন তাদের সাথে খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি, একটা ইগো কাজ করছে। পরের দিন সকালে আমি কিছু কাগজপত্র গুছিয়ে নিয়ে রওনা দিলাম ইন্টারভিউ দিতে। একটা কোম্পানির পোস্টে টিকে যাই। আমার মতো ছেলেকে দেখলে কোন কোম্পানি চাকরি দেবে না? যেমন দেখতে তেমন সব কাগজপত্র, একদম খাপে খাপ, এ যেন পূর্ব পরিকল্পনা। হ্যাঁ তাই তো, তবে এটা শুধু আপনারা জানেন, অন্য কাউকে বলবেন না। কিন্তু আমি এই অফিসে কাজ করতে লাগলাম এবং খুব অল্প দিনেই বসের খুব প্রিয় হয়ে উঠলাম। কিন্তু এই অফিসের আসল বসটাকে তা আজও জানতে পারিনি, কারণ আমি যাকে বস বলছি উনি আসলে ম্যানেজার। বস নাকি অফিসে আসেন না, আড়ালে থেকে কাজ করান। কিন্তু আমার তো বসকেই দরকার, আমার টার্গেট তো উনি। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। আমি আমার মিশন অনুযায়ী কাজ করতে লাগলাম। মিশনটা অনেক জটিল, যেটার ফুল ডিটেলস গল্পে দিতে গেলে গল্পই এলোপাথারি হয়ে যাবে। এই 1 মাসে আমি অনেক তথ্য ইনফরমেশন বের করেছি, যেগুলো আমার মিশনে কাজে লাগে, কিন্তু কোনোভাবে অফিসের বসের কাছে পৌঁছতে পারিনি। এমনকি জানতে পর্যন্ত পারিনি বসের নামটা কি। যিনি আমার বস অর্থাৎ ম্যানেজার, উনি নিজেও নাকি বসকে চিনে না। কি মুশকিল বলুন তো। আজ অফিস থেকে বাড়ি ফিরে দেখি বাড়ি ভর্তি মেহমান বসে আছে। বাবা মা ভাইয়া ওনাদের সাথে কথা বলছে, আপ্যায়ন করছে। মেহমানদের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা, আর আমার বয়সী একটা সুদর্শন ছেলে বসে আছে। দেখে বোঝাই যাচ্ছে বিয়ের সম্বন্ধ নিয়ে কথা চলছে। তারপরেই আমার মনে হলো আরে আমার বোনের বিয়ের কথা হচ্ছে মনে হয়, এজন্যই ওনারা এসেছেন। তাই পাশ কাটিয়ে উপরে চলে যাচ্ছিলাম, পেছন থেকে এক ভদ্রলোক বলে উঠলেন মিস্টার আল, এই ছেলেটাকে তো চিনলাম না। বাবা আমাকে কাছে ডাকলেন। বাবা বললেন রাজ এদিকে আসো, এই হলো রাজ, আমাদের বাড়িতে 2 মাসের জন্য ওর একটা কাজে এসেছে। ভদ্রলোক বলল ও আচ্ছা। আমি ওনাদের সাথে কৌশল বিনিময় করে চলে আসছি। সিঁড়ি দিয়ে উঠতে যাব এমন সময় দেখতে পেলাম যেন আসমান থেকে কোনো পরী নেমে আসছে আমার রাজকন্যা বোনটার সাথে, আর অন্য পাশে ভাবি। কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে চলে এলাম, আর বসে বসে ভাবছি মানুষ তো এসেছে আমার বোনের হবু শ্বশুর বাড়ি থেকে, তাহলে ওর এইভাবে সাজার কি আছে? ধুর ছাই, আমি কেন এসব ভাবছি? ওই মেয়ের ইচ্ছে হয়েছে তাই সেজেছে, তাতে আমার কি? তবে ও কিন্তু বেশি সাজেনি, আমার চোখে হয়তো এমন লেগেছে। ভাবতে ভাবতে বাথরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিচে নামলাম খাবার খাওয়ার জন্য। বাহিরে যাব তখন বাবা বলল রাজ শোনো। আমি বললাম জি বলুন। বাবা বলল বলছিলাম কি আজকে বাইরে যাওয়ার দরকার নেই, মেহমান আছে, আজকের দিনটা একসাথেই খাই, বাড়ির সবাই একসাথে খাই, অথচ তুমি একা একটা ছেলে বাইরে খাও, আমাদের খারাপ লাগে বাবা। নিজের বাবার মুখে কথাগুলো শুনে চোখে পানি চিকচিক করতে লাগলো। এত বছর হয়ে গেল নিজের আপন ছেলের খোঁজ নিল না, অথচ অচেনা একটা ছেলের জন্য কত দরদ। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বাবা বলল তাহলে টেবিলে বসো, সবার সাথে খেতে বসছি। কিন্তু ইসি আসেনি, তাই ভাবি ইসিকে ডাকতে গেলেন। একটু পরে দুজন ফিরে এলেন, তবে খাবার টেবিলে আমায় দেখে কিছুটা চমকে গেল। তবে মেহমান থাকায় তেমন একটা রিয়াকশন দেখলাম না। খাওয়ার সময় সবাই টুকটাক কথা বলছে, যেগুলো আমি শুধু চুপচাপ
শুনেছি, কিছু বলিনি। কথাবার্তা শুনে বুঝতে পারলাম আমার বোনের হবু শ্বশুর মশাই রৌফ চৌধুরী বাবার মতোই একজন বিশিষ্ট ব্যবসায়ী, আর হবু বর রোহান ওনার একমাত্র ছেলে। খাবার শেষ করে উঠেই যাচ্ছি, তখন ফোনটা বেজে উঠলো। তাড়াহুড়োয় উঠতে গিয়ে ইসির সাথে ধাক্কা লেগে যায়। দুজন একসাথে উঠতে গিয়ে কাকতালীয় ভাবে ঘটে যায় ঘটনা। আমি কিন্তু ইচ্ছে করে দেইনি। ধাক্কার টাল সামলাতে না পেরে ইসি কিছুটা ঝুঁকে যায়, তবে পরেনি। স্ট্রং বডি বলে কথা, কিন্তু পায়ে কিছুটা আঘাত পায়। আমি সেখান থেকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন হাতে সোজা রুমে ঢুকে যাই, আর সবাই আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ফোনটা ছিল আমার সিনিয়রের, যিনি আমায় এই মিশনের দায়িত্ব দিয়েছেন। আগামীকাল আরো কয়েকজন যোগ হবে আমার সাথে, সেটা না হয় কালই দেখা যাবে। আমি ল্যাপটপে কাজ করছি। এটা যেহেতু প্রেম নিয়ে গল্প, তাই কাজের জটিল ডিটেলস মাঝখানে ব্যাখ্যা করছি না। হঠাৎ করে মনে হলো তখন ইসির পায়ে ব্যথা পেয়েছিল। কাজটা আমি ঠিক করিনি, ওকে সরি বলা দরকার, কিন্তু কিভাবে? আমি তো কারো প্রতি দুর্বল হওয়া চলবে না। অনেক ভেবে একটা রাস্তা পেলাম। ইসি যে রুমে থাকে সেই রুমটা থেকে বাড়ির পেছন দিকটা স্পষ্ট, আর সেখানে একটা জানালাও আছে। তাই একটা চিরকুটে সুন্দর করে সরি লিখে পাঠিয়ে দেই। যেই ভাবা সেই কাজ। কাগজটা যখন বিছানায় পড়ছিল তখন ইসি রুমে ছিল না। পরে এসে সে দেখতে পায় ইসি ভাবে চিরকুট, আবার সেখানে লেখা সরি। ব্যাপারটা কি হতে পারে? আর সরি বা বলবে কেন? ওয়েট, রাজ নয় তো? তখন খাবার টেবিলে ঘটে যাওয়া ঘটনার জন্য সরি বলছে হয়তো। ধুর, কি সব ভাবছি। ওই ছেলে আর সরি, প্রশ্নই আসে না। তবে এটা কিসের ইঙ্গিত? ইসির রুমে কাগজটা ছুঁড়ে দিয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। অনেকক্ষণ চেষ্টা করেও কাজে মন বসাতে পারছি না। বারবার ভাবছি চাচ্চু আর ছোট মা তো আসেনি, তাহলে ইসি এখানে কি করে? ও তো আমি বাড়ি থেকে বের হওয়ার 1 বছর আগেই আমেরিকা চলে গেছিল। কখন ফিরলো? গত 1 মাসে আমি কাজে এতটাই ডুবেছিলাম, অন্য কাউকে নিয়ে ভাবিনি। তবে এখন ইসি আমায় ভাবাচ্ছে। জানতে হবে ও কি করে। ছোটবেলায় ইসি আর আমার খুব ভাবছিল, সব সময় একসাথে ছিলাম। খালু অফিসের কাজে আমেরিকায় সেটেল হয়ে যায়, আর খালামণিকেও নিয়ে যায়, কিন্তু ইসিকে নিতে পারেনি উনারা। এত ছোট্ট ইসি কান্না করে বাড়ি গরম করে দিয়েছিল। আমায় ছেড়ে, আমাদের ছেড়ে যাবে না, কিন্তু এর 2 বছর পর ঠিকই জোর করে নিয়ে যাওয়া হয়। ইসি চলে যাওয়ায় আমি আরো একা হয়ে পড়ি। এর সাথে যোগ হয় ভাইয়ার অত্যাচার আর বাবা মায়ের অবহেলা। আচ্ছা, ইসি কি দেশে আসার পর একবারও জানতে চেয়েছিল আবিদ কোথায়? ও কি আমাকে খুঁজেছিল? এসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে যায় টের পাইনি। সকালের মিষ্টি রোদের আলো চোখে পড়াই ঘুম ভেঙে যায়। আজ মনে হয় বেশিই ঘুমিয়েছি। রাতে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি, তাই অ্যালার্মের কথা মাথায় আসেনি। জলদি উঠে চট করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাই। বাইকে থাকা অবস্থায় ফোন বাজে। আমি ফোন রিসিভ করে বললাম অপেক্ষা করতে বলুন, আমার আর 2 মিনিট লাগবে। গেটের সামনে বাইকটা থামিয়ে দেখলাম 4টে ছেলে দাঁড়িয়ে আছে। এক একজন দেখতে মাশাআল্লাহ। আমায় দেখে তারা সালাম দিল। আমি সালামের জবাব নিয়ে বললাম আমার সাথে এখানে কথা বললে সন্দেহ করবে, তোমরা বিল্ডিং এর পেছনে যাও, ইন্টারভিউ দেওয়ার এখনো অনেক সময় বাকি। একজন বলল ওকে স্যার। আমি বাইকটা পার্ক করে পেছন দিকে চলে গেলাম। ওরা আবার স্যালুট জানালো। একজন বলল স্যার আমার নাম রাতুল। অপরজন বলল আমি আয়াস। তৃতীয় জন বলল আমি নীরব। শেষজন বলল আমি অগ্নি। আমি বললাম তোমরা সবাই সেম পোস্টে তো? আয়াস বলল ইয়েস স্যার। আমি বললাম গুড, তবে এখানে আমাকে তোমরা স্যার করবে না, নাম নিয়ে ডাকবে, কারণ অনেক রিকোয়েস্ট করে গ্রামের ছোটবেলার বন্ধু এসব বলে চাকরি ম্যানেজ করেছি। তাই এমন কিছু করবে না যার দ্বারা কেউ বিন্দুমাত্র সন্দেহ করতে পারে। সবাই একসাথে বলল ইয়েস স্যার। আমি বললাম আমি রাজ, আমাকে রাজ বলেই ডাকবে, এবং অফিসে ফর্মালিটি মেনটেন করার জন্য স্যার বলবে। সবাই বলল ওকে। আমি বললাম যাও সবাই, আমি আসছি। স্যারকে ফোন দিয়ে কনফার্ম করে দিয়ে যেই অফিসের গেটে পা বাড়ালাম, অমনি চোখ পড়ে গেটের বাইরের দিকে। একজন অফিসে ঢুকছে গেট দিয়ে, যাকে দেখে আমি অবাকের চরম সীমায়। গেটের দিকে তাকাতেই দেখলাম ইসি, কিন্তু ও এই অফিসে কি করছে? আমার পিছু নিল নাকি? আমার এসব ভাবনার ছেদ পড়লো কারোটাকে। অফিসে কিছু নিয়ে একটা শোরগোল লেগেছে। দৌড়ে সেখানে গিয়ে দেখি দুজন স্টাফ নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক করছে, আর সেটা নিয়ে ঝামেলা হলো। যাই হোক, আমার এখন ইসিকে খুঁজতে হবে, জানতে হবে ও এখানে কেন এসেছে। এর মধ্যে ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে। যেহেতু ম্যানেজারকে আগে থেকেই ঘুষ দিয়ে ম্যানেজ করা, তাই আমার টিম মেম্বারদের নিয়ে কোনো চিন্তা নেই। আমার মাথায় এখন ইসি। ওত্তেরি, মিস ইশিতা জামান এই কোম্পানিতে জব করতে এসেছে। গালমে কুচ কালা হ্যায়। আমার মিশন এখন দুটো, একটা তো আগে থেকেই জানেন, আর এখন এই ইসির রহস্য উদ্ধার। পিয়ন বলল আপনাকে বস ডেকে পাঠিয়েছেন। আমি বললাম ওকে। বসের রুমে গিয়ে বললাম স্যার আসবো? ম্যানেজার বলল ও রাজ, আরে এসো এসো বসো। তোমার যে বন্ধুদের জন্য রিকোয়েস্ট করেছো তাদের চাকরি পাক্কা, যাও মিষ্টি মুখ করাও সবাইকে। আমি বললাম ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভাবতেও পারছেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। ম্যানেজার বলল আরে কি বলো, তুমি আবদার করেছো আর আমি রাখবো না? গত 1 মাসে তুমি আমার কম উপকার তো করনি ইয়াংম্যান। আমি বললাম এটা আমার কর্তব্য স্যার। ম্যানেজার বলল অল রাইট। আমি বললাম আমি তাহলে আসি স্যার। ম্যানেজার বলল যাও। আমি চলে এসেছি আমার ডেস্কে। অমনি ফোনটা বেজে উঠে। আমি খুশির খবরটা স্যারকে জানিয়ে দিলাম। স্যার অনেকটা নিশ্চিন্ত হলেন। আজকে ওদের নিয়ে প্ল্যান করে কাজটা বুঝিয়ে দিতে হবে। বসকে বলে অফিস থেকে বেরিয়ে গেলাম। ওদের 4 জনকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এলাম, এবং সবাই মিলে দুপুরের খাবার খেয়ে আমাদের ফিক্সড করে রাখা রুমে চলে গেলাম, এবং ওই কোম্পানির ম্যাপ বের করে ওদের সবটা বুঝিয়ে দিলাম। সব খুঁটিনাটি দেখাতে লাগলাম। আয়াস বলল স্যার লোকটা মারাত্মক বুদ্ধি খাটিয়ে
কোম্পানি দাঁড় করিয়ে রেখেছে। অগ্নি বলল, আমাদের প্ল্যানও মারাত্মক করতে হবে। আমি বললাম, ঠিক ধরেছ, আমাদের কাজ অতি সাবধানে করতে হবে। রাতুল বলল, এর মাস্টার মাইন্ড কিন্তু সেই ধরিবাজ বলে মনে হচ্ছে স্যার। নীরব বলল, আজও কেউ জানেই না এই কোম্পানির মালিকটাকে, বড়ই অদ্ভুত কিন্তু স্যার। আমি বললাম, হ্যাঁ, আমার মনে হয় লোকটা আমাদের পরিচিত, সাধারণ মানুষের মুখোশের আড়ালে ঘুরে বেড়াচ্ছে। নীরব বলল, হ্যাঁ স্যার, সেটাই। আমি বললাম, ঠিক আছে, তোমরা প্ল্যান অনুযায়ী কাজ করবে এবং খুব সাবধান। সবাই একসাথে বলল, ওকে স্যার। ওদের বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। আজকে অনেকটা হালকা লাগছে, তবে ভয়ও হচ্ছে। একা কাজ অনেকটা বেটার, যদিও চাপ বেশি পড়ে। এখন ভাবনা ইসি, ও কেন এত ছোট পোস্টে চাকরি করছে। আবার আমার ফোনে কল আসলো, সিনিয়র ছাড়া কেউ না। আমি বললাম, হ্যালো স্যার। স্যার বলল, আদিপ, তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। আমি বললাম, বলুন স্যার। স্যার বলল, তুমি তো জানো এই কেসটা নিয়ে আগে অনেক টিম চেষ্টা চালিয়েছে এবং এর আগে যত পুলিশ অফিসার এই কেস নিয়ে মাথা ঘামিয়েছে সেই কোনো না কোনো ভাবে খুন হয়েছে। আমি বললাম, হ্যাঁ স্যার, আমি সব জেনেই এখানে এসেছি। স্যার বলল, তবে আসল কথা হলো তোমরা ওইখানে সাবধানে থেকো, কারণ সিআইডি ডিপার্টমেন্টের একটা স্পেশাল টিমের উপরও দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমি চাই কেসটা আমরা কমপ্লিট করব। আমি বললাম, চিন্তা করবেন না স্যার, কেসটা আমরা ক্লোজ করব ইনশাআল্লাহ। স্যার বলল, আমার সম্পূর্ণ ভরসা আছে তোমার উপর। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, বেস্ট অফ লাক। আমি বললাম, ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে ল্যাপটপে নিজের কাজ করছি। ঠিক তখনই শুনতে পেলাম কলিং বেলটা বাজছে অনেকক্ষণ থেকে। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। তখনই মনে হলো বাড়িতে ঢোকার সময় দারোয়ান কাকা চাবি দিয়ে বলল বাড়িতে কেউ নেই। বাধ্য হয়ে উঠে গেলাম। ইসি এসেছে। আমায় দেখে ব্রু কুচকে তাকিয়ে ভেতরে চলে গেল। যাই হোক, উপরে যাচ্ছি। আবার মনে পড়লো ওর ব্যাপারে জানা দরকার, তাই পিছু নিলাম ওর রুমের দিকে। ও ভেতরে ঢুকে দরজা আটকে দিল। তবে বাইরে থেকে কিছু কিছু কথা আমার কানে এসেছে। ফোনে কথা বলছে, কাউকে স্যার স্যার করে ডাকছে। ওকে স্যার, ইয়েস স্যার, ডোন্ট ওয়ারি স্যার, এসব। ও মাই গুডনেস, তার মানে ইসি পুলিশ অফিসার, আর এর জন্যই ওই অফিসে চাকরি নেওয়া। তবে সন্দেহের বশে ভেবে নেওয়া উচিত হবে না, ব্যাপারটা আরো খোলাসা করে জানতে হবে আমায়। মনে হলো ও দরজার দিকে আসছে, তাই কেটে পড়লাম। রুমে বসে আছি, একটা হিসেব কিছুতেই মিলাতে পারছি না। আমার ভাবনাটা আদৌ কি ঠিক, যেই পুলিশ অফিসারদের টিম এই কেসের দায়িত্ব নিয়ে এসেছে, ইসি কি তাদের একজন, নাকি আমার ভাবনাটা ভুল? কিন্তু ভুল হতে যাবে কেন? ইশিতা জামান আমেরিকা, লন্ডন সহ অনেক দেশেই যার বাবার বিজনেস ছড়িয়ে ছিটিয়ে। তার একমাত্র মেয়ে তো উদ্দেশ্য ছাড়া ওই কোম্পানিতে জব করবে না। আর যদি ও সত্যি একজন পুলিশ অফিসার হয়ে থাকে, তাহলে কেন বাড়ির সবাই এটা জানে না? আর ও দেশে আসলো কবে? ধুর, কিচ্ছু বুঝতে পারছি না। এখন দুটো দিক একসাথে হ্যান্ডেল করতে হবে। আমার পকেটে থাকা ফোন বেজে উঠলো। ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। অপর সাইড থেকে বলল, হ্যালো স্যার, আমি অগ্নি বলছি। আমি বললাম, হ্যাঁ বলো অগ্নি। অগ্নি বলল, স্যার আপনি এই মুহূর্তে কারখানায় আসুন। আমি বললাম, ওকে, আমি এক্ষুনি আসছি, তোমরা ওইখানেই থেকো। ফোনটা কেটে দিয়ে রিভলভারটা গুজে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। পেছন থেকে কেউ একজন ডাকছে মনে হলো। ঘুরে দেখি আরু ডেকেছে। আরু বলল, এই যে ভাইয়া, আপনি কি বের হবেন? আমি বললাম, হ্যাঁ। আরু বলল, তাহলে প্লিজ ফেরার সময় এই জিনিসগুলো নিয়ে আসবেন, কেমন? এই বলেই একটা কাগজ ধরিয়ে দিল। আমি কাগজটা পকেটে গুজে বেরিয়ে গেছি। খুলেও দেখিনি তাতে কি লেখা আছে। 10 মিনিটের মধ্যে কারখানার সামনে চলে এসেছি, তবে বাইকটা দূরে দাঁড় করানো। আমাকে দেখে রাতুল হাতের ইশারায় বোঝালো ওরা ওইখানে আছে। আমি খুব সাবধানে ওদের কাছে গেলাম। গিয়ে দেখি রাতুল আর অগ্নি দাঁড়িয়ে আছে। আমি বললাম, তোমরা দুজন এখানে কেন এসেছো, আর বাকিরা কোথায়? রাতুল বলল, স্যার আমরা এসেছিলাম জায়গাটায় একটু চোখ বোলাতে। এসে দেখি ওইখানটায় দুজন লোক দাঁড়িয়ে কি যেন বলা বলি করছে, কিন্তু হঠাৎ করে লোক দুটো ভ্যানিশ হয়ে যায়। তারপর থেকে আমরা অনেকক্ষণ থেকে আড়ালে আড়ালে পুরো জায়গাটা তল্লাশি করে দেখলাম, কেউ নেই। অগ্নি বলল, হ্যাঁ স্যার, লোকগুলো গেটের সামনে দিয়ে আসেনি, আর আমরা তল্লাশি করে দেখলাম এখানে কোনো গোপন রাস্তা পাইনি। আমি বললাম, আছে আছে, একটা রাস্তা তো আছেই, যেটা আমাদের খালি চোখে ধরা পড়ছে না। এক কাজ করো, জায়গাটা ভালো করে আরেকবার ঘুরে দেখো। ওরা তাই করলো, কিন্তু তেমন সন্দেহজনক কিছুই নেই। তাই ওদের বিদায় দিয়ে আমি বাড়ি ফিরবো। তখনই মনে হলো আরুর দেওয়া কাগজটার কথা। পকেট থেকে কাগজটা হাতে নিয়ে দেখি কিছু চকলেট আর আইসক্রিমের নাম লেখা, যেগুলো আরুর খুব পছন্দের। কাগজটা দেখে মুচকি একটা হাসি দিয়ে দোকান থেকে সবকিছু নিয়ে নিলাম। বাসার দিকে যাব, তখনই দেখি বাড়ির গেট দিয়ে কেউ একজন বেরোচ্ছে। কি ব্যাপার, এখন বাড়ি থেকে কে বাইরে যাচ্ছে? আর বাড়ির গাড়িও তো নিল না, দেখতে হচ্ছে ব্যাপারটা। তাই আইসক্রিম আর চকলেট গুলো বাড়ির কাজের লোককে দিয়ে বললাম আরুর কাছে পৌঁছে দেওয়ার জন্য। চেয়ে দেখি রহিম কাকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছি না আমি কি এলিয়েন। যাক, এত ভেবে কাজ নেই, ওইদিকে পাখি ফুরুত হয়ে যাবে। আমি মেয়েটার পিছু নিয়ে ওকে অনুসরণ করে চলছি। আমার বুঝতে আর বাকি নেই যে ওইটা ইসি। তবে যাচ্ছে কোথায়? কিছু দূর গিয়ে ও একটা কালো গাড়িতে উঠে গেল, আর আমি ওইখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর মনে হলো ও আমার মতোই ডিউটিতে আছে, তার মানে ও এখন ওই অফিসে যেতে পারে।
বলেই দৌড়াতে শুরু করলাম। আমি গিয়ে দেখি অফিসের সামনে থেকে একটা গাড়ি চলে গেল। তার মানে আমার সন্দেহ ঠিক, তাই লুকিয়ে লুকিয়ে আমিও ঢুকে গেলাম। কিন্তু ইসিকে কোথাও পেলাম না। কোথায় গেল মেয়েটা? অনেক খুঁজেও কোথাও না পেয়ে বেরিয়ে এসেছি। অবাক কাণ্ড, আমি বাড়িতে ঢুকে দেখি ইসি বসে আছে সবার সাথে। কখন এলো ও বাড়িতে আর কিভাবে? আমাকে ঢুকতে দেখে মিস্টার আফজাল আল ইমরান মানে বাবা ডাক দিল। আমি বললাম জি বলুন। বাবা বলল তোমায় কিছু কথা বলার ছিল। আমি বললাম হ্যাঁ বলুন। বাসার সবাই এখানে উপস্থিত, এর মধ্যে বাবা আমাকে কি বলতে চায় বুঝতে পারছি না। কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো? বাবা বলল শোনো রাজ, তুমি আমাদের এই বাড়িতে থাকো, কিন্তু তুমি কি করো কিছুই আমরা জানি না। তুমি বলো না তাই আমরা জানতেও চাই না। তবে আমরা মনে করি তুমি খারাপ কিছু করো না, সেই ভরসা আছে, কারণ মিজান কোনো ভুল মানুষের জন্য আবদার করবে না। আমি বললাম ভরসা রাখতে পারেন। বাবা বলল তবে আসল কথাটাই বলা হয়নি তো এখনো। আমি বললাম জি বলুন। বাবা বলল আর 15 দিন বাদে আমার একমাত্র মেয়ে আরিশফার বিয়ে। আমি চাই এই বিয়েতে তুমি আমাদের সাথে থাকো, হাতে হাতে একটু কাজে সহায়তা করবে। আমি বললাম আমি এখানে একটা কাজে এসেছি, আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাজ। আশা করি বুঝতে পেরেছেন। কথাটা বলেই নিজের রুমের দিকে চলে আসছি। সবাই কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমার এমন ব্যবহারটা তারা আশা করেনি। নিজের রুমে বসে আছি, মাথাতে কিছুতেই আসছে না ইসির ব্যাপারটা, ভাবতে পারছি না কিছুই। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আজ আর বাইরে যেতে ইচ্ছে করছে না, তাই না খেয়ে শুয়ে পড়ি। খুব ইচ্ছে হচ্ছে সবার সাথে গিয়ে ডিনার করতে, কিন্তু না, এটা সম্ভব না। তবে এখন দেখি বাড়িটা কেমন বদলে গেছে। আগে বাবা মা দুজনে এত ব্যস্ত ছিল যে তাদের যে সন্তান আছে, সংসার আছে, সেদিকে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তবে এখন অনেকটাই পরিবর্তন এসেছে সবার মাঝে। তবে এত কিছুর মাঝেও একটা চাপা কষ্ট বারবার অনুভূত হয় যে তারা তাদের ছোট ছেলেকে ভুলেই গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে যায় টের পাইনি। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘড়িতে তাকিয়ে দেখি 3:30 বাজে। তাই উঠে চলে গেলাম ওয়াশরুমে। সেখান থেকে অজু করে এসে তাহাজ্জুদের সালাত আদায় করে উঠে বসলাম। এখনো ফজরের আজান দেয়নি, তবে যে কোনো সময় দিতে পারে, তাই অপেক্ষা করলাম। ফজরের নামাজ পড়ে একেবারে ওঠাটাই বেস্ট। নামাজ শেষে নিজের ল্যাপটপটা নিয়ে কাজ করছি। তবে খিদে পেয়েছে প্রচুর। এত সকালে তো কোথাও কোনো দোকানপাট খোলা থাকবে বলে মনে হয় না। তবুও গিয়ে দেখি পাওয়া যায় কিনা। আর যাই হোক, এত খিদে নিয়ে কোনো কাজে মনোযোগ দিতে পারছি না। কিন্তু বের হয়ে ভালোই করেছি, না হলে দেখতে পেতাম না একটা পরীকে। সদর দরজা দিয়ে বের হয়ে বাহিরের দিকে যাওয়ার সময় পেছনে তাকাতেই চোখ যায় ইসির বেলকনির দিকে। খুব সুন্দর লাগছে ওকে দেখতে। একদম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ডুবে গেল যেন আমার চোখ। সকাল সকাল মেয়েরা আর যাই হোক মেকআপ করে না, আর তখনই তাদের আসল রূপটা চোখে পড়ার মতো অবস্থা হয়। তবে ভাবছি এত সকালে ও ঘুম থেকে উঠে গেল, কারণ কি? পরক্ষণেই মনে পড়লো ও তো আমার মতোই একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ, উঠবে নাই বা কেন? চোখের ঘুম হারাম করে রেখেছে এই কেস। হাঁটতে হাঁটতে সামনে একটা টং দোকান দেখতে পেলাম। যাক, ভাগ্যটা তাহলে ভালোই আমার। সেখান থেকে হালকা নাস্তা খেয়ে বাইরে এলোমেলো ভাবে হাঁটছি। মাথায় চিন্তা একটাই, কে হতে পারে ওই লোকটা? এত নিখুঁতভাবে কি করে নিজেকে আড়াল করে রেখেছে? গত 1.5 মাসে একটা বিষয়ে কনফার্ম হয়ে গেছি, দেশের সবচেয়ে বড় স্মাগলার হলো এই বস। এই কোম্পানির আড়ালে তার আসল মুখোশ রয়েছে। কিন্তু কে সে? হঠাৎ মনে হলো ফোন বাজছে। আমি ফোনটা রিসিভ করে বললাম ওয়েট, আমি এক্ষুনি আসছি। ফোনটা ছিল নীরবের। ওরা কিছু একটা ক্লু পেয়েছে যার জন্য ফোনটা দিল। বাকিটা চলুন গিয়ে দেখি। আমি রুমে প্রবেশ করতেই ওরা 4 জন উঠে দাঁড়ালো। আমি বললাম কি পেয়েছো দেখাও। রাতুল আমার দিকে একটা ফাইল এগিয়ে দিল। ফাইলে চোখ বুলিয়ে দেখে আমার মাথা ঘুরতে শুরু করলো। ও মাই গড, তার মানে ওরা এসব এত কমন একটা জায়গাতে রাখতো। অগ্নি বলল লোকটা অনেক চালাক স্যার। আমি বললাম আমাদের ভাবনা চিন্তার বাইরে এর বুদ্ধি। তবে আর বেশি দিন এই বুদ্ধি চলতে দেওয়া যাবে না, অনেক হয়েছে। এখন থেকে আমাদের আরো সিরিয়াস হতে হবে, কারণ এই কেসটা সম্পূর্ণ উল্টো। রাতুল বলল ইয়েস স্যার। আমি বললাম তোমরা কাজ চালিয়ে যাও, আমি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতে কাজ চালাও। আর হ্যাঁ, সবাই টাইমলি অফিসে পৌঁছে যেও, মনে থাকে যেন। সবাই বলল ওকে স্যার। সেখান থেকে বেরিয়ে বাসায় এসে নিজেও তৈরি হয়ে নিলাম অফিসের জন্য। আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি, তখনই শুনতে পেলাম বাইরে থেকে কেউ নক করছে। পরিচিত কণ্ঠে কেউ বলল স্যার আসবো? আমি বললাম আসুন। ভেতরে এসে আমায় দেখে কিছুটা চমকে গেল। ঠিক ধরেছেন, এটা ইসি। আমি কিছুটা অবাকের ভান ধরে বললাম আপনি এখানে কাজ করেন? ইসি বলল তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? আমি বললাম একদম না। ইসি বলল ফাইলগুলো দেখে নিন, হয়ে গেলে সাবমিট করে দেব। আমি ফাইলগুলো নিয়ে একটু চোখ বুলালাম, আর চোখে চেয়ে দেখি ও অন্যদিকে মন দিয়ে রেখেছে। আমি ভাবছি কত নিখুঁত অভিনয় করে চলেছে, বলতে গেলে আমার থেকেও এক ধাপ এগিয়ে। এখন মনে হচ্ছে আমাদের প্রফেশন চেঞ্জ করে অভিনয় জগতে ঢুকে গেলে অল্প দিনে ফেমাস হয়ে যেতে পারবো। আমি বললাম এই যে নিন। কোনো সাড়া নেই। আমি বললাম ও হ্যালো, কি ভাবছেন? ইসি বলল আই এম সরি, খেয়াল করিনি। আমি বিড়বিড় করে বললাম এত চরিত্র একসাথে প্লে করলে মনে থাকবেই বা কি করে? ইসি বলল কিছু বললেন? আমি বললাম কই না তো। ইসি বলল ওকে থ্যাংক ইউ। আমি বললাম ইসি বলল আসছি। কথাটা বলেই চলে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আচ্ছা, ওর কি আদিবের কথা মনে আছে?
হচ্ছে, নাকি বাকিদের মতো সেও ভুলে গেছে? কথাগুলো ভাবতেই চোখের কোণে পানি চিকচিক করে উঠল। হঠাৎ কেউ বলে উঠল, স্যার আসবো? তাকিয়ে দেখি আয়াস দরজার সামনে দাঁড়িয়ে আছে, চেহারায় একটা চাঞ্চল্যের ভাব। আমি বললাম এসো। আয়াস বলল, স্যার একটা খবর আছে। আমি বললাম বলো। আয়াস বলল, স্যার আরসি। আমি বললাম মানে? আয়াস বলল, হ্যাঁ স্যার, আরসি এর মধ্যে কিছু একটা রহস্য আছে। আমি বললাম এই আরসি এর সূত্র কোথায় পেলে? অমনি রুমের বাহিরে অগ্নি নক করলো। আমি বললাম এসো। অগ্নি বলল, স্যার মনে হচ্ছে কিছু একটা পেয়েছি। আমি আর আয়াস দুজনেই উৎসুকভাবে তাকালাম কি পেয়েছে জানার জন্য। আয়াস বলল, কি পেয়েছিস বল। আমি বললাম হ্যাঁ বলো। অগ্নি একটা কাগজ এগিয়ে দেয় আমার সামনে, যা দেখে দুজনেই অবাক হয়ে যাই। অগ্নির এগিয়ে দেওয়া কাগজ আসলে কোনো কাগজ নয়, ওইটা একটা ছোট কোড, যেখানে শুধু লেখা আরসি। অপর পাশটা উল্টে লক্ষ্য করলাম হয়তো কোনো একটা ডিজিট লেখা, কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না। 5 বা 3 হতে পারে। আয়াস বলল, স্যার এখানেও তো সেম আরসি লেখা। অগ্নি বলল, কেন, আরো কোথায় পেয়েছিস? আয়াস বলল, আমি পাইনি, তবে শুনেছি ম্যানেজার আমায় ডেকে নিয়ে কিছু ফাইল ধরিয়ে দিয়েছিল, যেগুলো কমপ্লিট করে নিয়ে যেতে বলা হয়। আমি যখন ফাইলগুলো চেক করে ফেরত দিতে যাই তখন শুনি একটা কথা, ডোন্ট ওয়ারি বস, আরসি রাজ করবে। এটা বলার পরেই উনি আমায় দেখে ফেলেন, তাই আর কথা বাড়াইনি। স্যার আমার মনে হচ্ছে আরসি আমাদের সকল প্রশ্নের উত্তর। আমি বললাম হতেও পারে, আবার নাও হতে পারে। অগ্নি বলল, স্যার আমরা কি করে বুঝবো এই আরসিটা আসলে কি? আমি বললাম ভাবতে হবে, আগে এটা জানতে হবে আরসি এর পূর্ণ রূপটা কি, কোনো বস্তু না মানুষ। তোমরা যাও, নিজেদের কাজ করো। আর হ্যাঁ আয়াস, তুমি একটু সাবধানে থেকো, কারণ ম্যানেজারের জানা মতে একমাত্র তুমি আরসি শব্দ শুনতে পেয়েছো, একটু বেশি সাবধান হতে হবে। আয়াস বলল, আমার জন্য ভাববেন না স্যার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। ওরা চলে গেলে আমি বসে রইলাম আমার চেয়ারে। মাথায় এখন চিন্তা একটাই, আরসি কি হতে পারে? এই আরসি এর মানে? কম্পিউটারটা অন করে গুগলে সার্চ করতে লাগলাম, কিন্তু রেজাল্ট 0। এমন কিছু পাইনি যা সন্দেহ করার মতো। এর মধ্যে অফিস টাইম শেষ হয়ে গেছে, সবাই অফিস ছেড়ে বেরিয়ে পড়েছে। তখন ম্যানেজার আমায় ডেকে পাঠালেন। আমি বললাম স্যার আসবো? ম্যানেজার বলল, আরে এসো এসো। আমি বললাম জি স্যার। ম্যানেজার বলল, রাজ একটা কথা বলার জন্য তোমায় ডেকেছি, আর সেটা হলো আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, তাই আমার দায়িত্বটা তোমায় কিছুদিন পালন করতে হবে। এই মুহূর্তে তোমার মতো বিশ্বস্ত কাউকে মনে হয় না আমার। আরে ব্যাস, এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। ম্যানেজার বলল, কি ভাবছো রাজ, পারবে সামলাতে? আমি বললাম, আগে স্যার আপনার মতো হয়তো এত সুন্দর করে পারবো না, তবে চেষ্টা করব। মনে হচ্ছে আমার মুখ থেকে কথাগুলো শুনে বেশ খুশি হয়েছে। ম্যানেজার বলল, রাজ তোমাকে অনেক ধন্যবাদ। আমি মনে মনে বললাম, ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়ার কথা। ম্যানেজারকে বললাম, এমন করে বলবেন না স্যার, এটা আমার ডিউটি। ম্যানেজার বলল, সত্যি তোমার মতো ছেলে হয় না, ওয়েল ডান, মন দিয়ে কাজ করতে থাকো। আমি বললাম, দোয়া করবেন স্যার। ম্যানেজার বলল, অবশ্যই। আমি বললাম, এখন তাহলে আসি স্যার। ম্যানেজার বলল, হ্যাঁ এসো। আমি বললাম, ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ। ম্যানেজার শহরের বাইরে থাকবে, এই সুযোগে পুরো অফিস এখন আমার আন্ডারে কাজ করবে। সুযোগটা কাজে লাগাতে হবে আদিব, এই সুযোগ কাজে লাগাতে না পারলে তোর ক্যারিয়ার ব্যর্থ। অফিস থেকে সোজা বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ফোন দিলাম রাতুলের কাছে। রাতুল বলল, হ্যালো স্যার। আমি বললাম, হ্যাঁ বাকিরা কোথায়? রাতুল বলল, রুমে আছে সবাই। আমি বললাম, ওকে, তাহলে তোমরা সবাই সন্ধ্যা 7:30 হোটেলে পৌঁছে যাবে, জরুরি কথা আছে। রাতুল বলল, ওকে স্যার। আমি বললাম, রাখছি। ফোনটা কেটে চেয়ারে বসতে যাব, হঠাৎ মনে হলো কেউ বাইরে থেকে আমার কথা শোনার চেষ্টা চালিয়েছে। উঠে গিয়ে দরজা খুলে দেখলাম কেউ নেই। হতে পারে মনের ভুল, যাই হোক কাজে মন দেই। ল্যাপটপ নিয়ে বসে বসে আরসি দিয়ে হতে পারে এমন অনেক নাম একত্রে করেছি, হাজার হাজার নাম। এখন এইগুলো পরীক্ষা করে দেখতে হবে, কিন্তু তা একার পক্ষে সম্ভব না। তাই ইমেল করে সব অফিসে পাঠিয়ে দেই এবং বলি কালকের মধ্যে ফুল ডিটেলস চাই। সন্ধ্যা 7টা প্রায় বেজে গেছে, এখন আমায় বের হতে হবে। বাইকের চাবি নিয়ে বের হয়ে পড়লাম। কেন জানি মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে, তাই রাস্তা বদলে ফেললাম। অগ্নিদের ফোন দিয়ে জানিয়ে দিলাম ওরা যেন পৌঁছে অপেক্ষা করে, আমার লেট হতে পারে। বাইকটা নিয়ে এলোপাথারি কিছুক্ষণ ঘুরলাম। যে আমার পিছু নিয়েছিল সে বুঝে গেছে যে আমার পিছু ঘুরে লাভ নেই, তাই ছেড়ে দিয়েছে। আমিও এবার হোটেলের উদ্দেশ্যে বাইক নিয়ে ছুটলাম। আমি বললাম, তোমরা এসে গেছো? আমি দুঃখিত তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য। নীরব বলল, না স্যার, কি বলছেন আপনি, এতে সরি বলার কি আছে? অগ্নি বলল, আপনি ঠিক আছেন এটাই অনেক। আমাদের তো টেনশন হচ্ছিল আপনার কোনো বিপদ হলো কিনা তা ভেবে। আমি বললাম, না বিপদ নয়, তবে হতে পারতো, আগে টের পেয়ে যাওয়ায় বেঁচে গেছি। তারপর ওদের পুরো ঘটনাটা বললাম। ছেলেগুলো বেশ ভালো, ওরা নিজেরা একসাথে কাজ করে, তাই বন্ধুত্ব হয়ে গেছে। এই কয়দিনে আমাকেও অনেক আপন করে নিয়েছে। ওদের সাথে টুকটাক অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, সাথে এটাও জানিয়ে দিলাম ম্যানেজার আমায় দায়িত্ব দিয়েছে। কথাটা শুনে ওরা খুশি হলো। রাতুল বলল, স্যার এটা তো মহাসুযোগ আমাদের জন্য। আমি বললাম, হ্যাঁ তবে সাবধান, এটা কোনো টোপও হতে পারে আমাদের পরখ করার জন্য, তাই এত তাড়াহুড়ো করা যাবে না। সবাই বলল, ওকে স্যার। ডিনার সবাই একসাথেই করলাম, তারপর ওদের বললাম বাসায় চলে যাওয়ার জন্য। ওরা 4 জন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠেছে, সেখানেই থাকে সবাই। বাসায় ঢুকছি তখন একই সাথে ইসিও বাইরে থেকে ভেতরে ঢুকছে। আমায় দেখে আর চোখে তাকালো
তাকালো, যা আমার চোখ এড়ায়নি। জানেমান, লাভ নেই, আমার পিছু নেওয়া এত সহজ না। কথাটা মনে মনে বলেই নিজের অজান্তে একটা ডেভিল হাসি দিয়ে ভেতরে চলে এসেছি। আমি আমার রুমে এসে শুয়ে পড়েছি। শরীরটা খুব ক্লান্ত লাগছে আমার। কখন ঘুমে তলিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভেঙে যায় মাঝরাতে। তখন উঠে ফ্রেশ হয়ে এসে কিছু হালকা শুকনো খাবার এনে রেখেছি, তা খেয়ে নিলাম। ল্যাপটপটা অন করেই দেখি অফিস থেকে সকল তথ্য মেইল করে দিয়েছে। আমি সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। অনেক নাম আছে এখানে, বড় বড় বিজনেসম্যান, চাকরিজীবী, প্রশাসনের লোক, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট। আমার সন্দেহের তীর মন্ত্রী, ম্যাজিস্ট্রেট আর বিজনেসম্যানদের দিকেই বারবার ইশারা করছে, কারণ পলিটিক্স কাকে বলে একমাত্র এরাই জানে। ধূর্ত আর কুটবুদ্ধি সম্পন্ন না হলে কোনোটাই করা হয়ে ওঠে না। নাম আর ডিটেলস দেখতে দেখতে হঠাৎ একটা নামের উপর আমার চোখ আটকে যায়।